তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, অথবা তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়। ডক্টর ইউনূস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য, অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য 1 লক্ষ বেলুন উড়াবে। এখন বেলুন কি এগুলো কেমিক্যাল বেলুন হবে, আকাশে ফুইটা যাবে, তারপর আগুন টাগুন ধরে যাবে, নাকি এই বেলুন আকাশে উঠতে থাকবে, সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে? যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে 1 লক্ষ বেলুন ওড়ানো, যেসব বেলুনের গায়ে দলের লোগো, শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে। তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি, সেটা এই 25 জনকে গ্রেফতার করে ভেস্তে দেওয়াই গেল, সেটাই বা বলা যায় কি করে? সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানে। সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ। দর্শক, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিন আগে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে তীব্র এবং তীর্যক মন্তব্য করেছিলেন। এক অর্থে বলা যায় যে একটা হুঙ্কার, একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রফেসর ইউনূসকে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দিয়েছিলেন, এবং সেই পরামর্শটা কোনো স্বাভাবিক পরামর্শ নয়, এক ধরনের হুমকি কিংবা এক ধরনের যুদ্ধের হুমকিও তার কথার মধ্যে। ইউনূস ঢাকার কিছু নয়, ঢাকার কেউ নয়, অবৈধ দখলদার, যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলো বেশি করে করছে বা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ছোটবেলা থেকেই একটা প্রবাদ বাক্য শুনছি, বা এখন অনেকে বলেন যে তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, অথবা তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়। সরকার বনাম রাজনৈতিক দল, সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা, আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা, এটা ঐতিহাসিক, সারা পৃথিবীতে আছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য, অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী 13ই নভেম্বর, তো আওয়ামী লীগ হাঁটতেছিল ডালে ডালে, সরকার হাঁটতেছিল পাতায় পাতায়। বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে, তবে 13 নভেম্বর আসলে কি হয় বলা যায় না। এই 13 নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে 13 নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন, এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি যারা এই ঘটনাটার মূল আয়োজক, বাংলাদেশে থেকে, বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে, বাংলাদেশ থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে 1, 2, 1000, 10 না 1 লক্ষ বেলুন উড়াবে। এখন বেলুন কি এগুলো কেমিক্যাল বেলুন হবে, যে আকাশে ফুইটা যাবে, তারপর আগুন টাগুন ধরে যাবে, নাকি এই বেলুন আকাশে উঠতে থাকবে, সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে? ভাই, বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের? আসুন দেখি। আজকে আমরা যতটুকু দেখলাম যে 8 নভেম্বর এবং 9 নভেম্বর 2 দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি, আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর 1 লক্ষ বেলুন নিয়ে কি ঘটাতে চায় আওয়ামী লীগ। রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা, এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আওয়ামী লীগের স্লোগান সম্বলিত, অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে, এরকম বীরের বেশে আসবে, এরকম যে বিভিন্ন স্লোগান আছে, বা ধরে না, ধরলে লিগে ছাড়ে না, মানে এই টাইপের যে স্লোগানগুলো আছে আওয়ামী লীগের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে, এই রকম স্লোগান সম্বলিত 1 লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আর গ্রেপ্তারকৃতদেরকে তাদের ফোন, এমনকি তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ, এগুলাকে আপনার যাচাই বাছাই শেষে পুলিশের তরফ থেকে আপনার বক্তব্য দেওয়া হয়েছে। আর এটা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যিনি পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আছেন মোহাম্মদ তালিবুর রহমান। উনি বলছেন যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল। এছাড়া 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা 1 লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল। তিনি আরো বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে 3 জন, রমনা বিভাগ 3 জন, ডিবি সাইবার বিভাগ 2 জন, মতিঝিল বিভাগ 4 জন, ওয়ারি বিভাগ 5 জন, উত্তরা বিভাগ 2 জন, তেজগাঁও বিভাগ 2 জন, লালবাগ বিভাগ 3 জন, ডিবি গুলশান বিভাগ 1 জন। অর্থাৎ সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে, এটা থেকে প্রমাণিত। এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ বিভিন্ন বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে। এমনকি যেই 1 লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান করেছে একে অন্যের সঙ্গে। তো পুলিশ কি বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে, তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা। যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে 1 লক্ষ বেলুন ওড়ানো, যেসব বেলুনের গায়ে দলের লোগো, শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে। তো
এই বেলুন ওড়ানোর কর্মসূচি সেটা এই 25 জনকে গ্রেফতার করে ভেস্তে দেওয়াই গেল, সেটাই বা বলা যায় কি করে? সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানেই। সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করে। নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঠিক কি ঘটনা ঘটতে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগ যে বলছে 10ই নভেম্বর থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করবে, ঠিক কি ঘটিয়ে ফেলবে তারা, এই নিয়ে সরকারের ভেতরে আতঙ্ক যে চরমে উঠেছে তা সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে উঠছে। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবশ্য যে লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, কিন্তু সেই বৈঠকেই যা যা নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ওই কোর কমিটির বৈঠকে, তার মধ্যে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যাতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে প্যানিক না হয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাতে প্যানিক না হয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে এই যে প্যানিক, সেই প্যানিকটি আসলে সরকারের শীর্ষ ব্যক্তিদের ভেতরেও একরকমের সংক্রমিত হচ্ছে, কারণ পুলিশের এই প্যানিকের, পুলিশের এই আতঙ্কের, অপ্রস্তুত অবস্থার একটা বড় কারণ যে সেনাবাহিনীর 50% সদস্যকে এর আগের সপ্তাহের কোর কমিটির বৈঠকে, মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই 50% সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল তাদের 50% সদস্য সরে গেছে। এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময়ে, এবং যে সময়ে জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলোও বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে, এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি প্রত্যাশীরা, মানে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন, এমন সময়ে পুলিশের ওপরে সব দায়িত্ব দিয়ে ফেলে 50% সেনা সদস্য কেন সরিয়ে নেওয়া হলো, এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত হলো কিনা আতঙ্কিত পুলিশ বাহিনী সে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্যানিক হওয়ার কিছু নাই, সেনাবাহিনী যেমন মোতায়েন ছিল তেমনই মোতায়েন থাকবে। তা তো নিশ্চয়ই, সেনাবাহিনী তো গত বুধবার থেকেই 50% কম সংখ্যায় মোতায়েন আছে, কাজেই ঠিক তেমনি মোতায়েন থাকবে, এ কথাটুকু বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নিয়ে আতঙ্কের কিছু নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ফাঁকি, কথার ফাঁকি ঝুঁকি দিতে চেয়েছেন বটে যে সেনা তো মোতায়েন আছেই, এই নিয়ে আতঙ্কের কিছু নাই, কিন্তু সেনাবাহিনীর 50% যে সরে গেছে এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো সন্দেহ নাই, কারণ সেই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এই চিঠি যে সেনা সদর দফতরে গিয়েছিল, বুধবার যখন সেনা সদর দফতর থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় তখন কিন্তু সে কথা জিজ্ঞেস করা হয়েছিল সেনা কর্মকর্তাকে, এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন স্পষ্টতই বলেছিলেন যে তাদের কাছে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে চিঠি চলে এসেছে, এবং তিনি বলে দিয়েছিলেন যে প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ আমার দেশ পত্রিকা তখন সেই খবর দিয়ে স্পষ্টতই বলেছিল যে মাঠ থেকে কেন 50% সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে, এবং তারা জানিয়েছিল যে সেনা সদর দফতর থেকেই কিন্তু এই অনুরোধ করা হয়েছে। আমি তো আপনাদের বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের বারবার অনুরোধ, ইউনুস সরকারের ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কিছুতেই এই অনির্দিষ্ট সময়ের জন্য এত সেনাবাহিনীকে বাইরে রেখে দিতে, ব্যারাকের বাইরে রেখে দিতে আর রাজি হচ্ছিলেন না, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বিচারাচার শুরু হওয়ার পরে। এবং সেই অভিমান, হতাশা, ক্ষোভ এসব থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা সরিয়ে নিয়েছেন। আমার দেশ পত্রিকা স্পষ্টভাবে লিখেছে যে সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দফতরে চিঠি দিয়েছিল সেনা সদর দফতর 5ই নভেম্বরেরও আগে। কাজেই এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কই সেনাবাহিনীর 50% তো কমে নাই, সেনাবাহিনী সম্পূর্ণতই মোতায়েন আছে। হ্যাঁ, 50% কমার পর যে 50% আছে সেটা মোতায়েন আছে, এবং সেই মোতায়েনের কথা বলে তিনি পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাকি বাহিনীগুলোকে একরকমের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে আহ্বান জানাচ্ছেন। রোববার দিনের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের মূল বিষয় হয়ে উঠেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চাঙ্গা করা, তাদের মনোবল চাঙ্গা করা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বলা যে সব ঠিক আছে, নিজেরাও আতঙ্কিত হওয়া যাবে না, জনগণকেও আতঙ্কিত হতে দেওয়া যাবে না। কিন্তু আতঙ্কের কারণটা যে কি, মানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল তো প্রত্যেক দিন করছে, মানে গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পুলিশকে হাই অ্যালার্টে থাকতে বলেছেন, একেবারে কঠোর সতর্ক থাকতে বলেছেন, এবং বলেছেন সর্বোচ্চ পরিমাণে গ্রেফতার করতে। সর্বোচ্চ পরিমাণ গ্রেফতার পুলিশ চালিয়ে যাচ্ছে, কিন্তু ঝটিকা মিছিল ঢাকা সহ ঢাকার বাইরে সারা বাংলাদেশের কোথাও বন্ধ হচ্ছে না। লকডাউন কর্মসূচির দিন মানে 13 তারিখ আওয়ামী লীগ ঠিক কি করে ফেলবে, ওটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে কোথাও গেলে সেভাবে স্পষ্টভাবে বোঝা যায় না। তারা শুধু বলছে যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে একজনে বা হাজার জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে, একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে, এর প্রতিবাদ জানাতে হবে। এবং 10 তারিখ থেকেই নাকি আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি আরো জোরদার করবে।
এখন পুলিশ রোববার দিনেও ঘোষণা দিয়েছে যে তারা নাকি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগের বের করে ফেলেছে, 25 জন নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে একদিনে, এবং তারা বিরাট পরিকল্পনা বের করেছে, ফাঁস করে দিয়েছে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস এরকম একটা সংবাদ শিরোনামও করছে। সেই সংবাদের ভেতরে ঢুকলে জানা যায় যে আসলে আওয়ামী লীগ 1 লক্ষ বেলুন ওড়ানোর একটা কর্মসূচির পরিকল্পনা করছিল। যারা গ্রেফতার হয়েছেন যেই 25 জন, যাদের আবার ছবি এখন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে গ্রেফতারকৃতদের ছবিগুলো ব্লার করে দেওয়া হচ্ছে। সম্ভবত সরকার এই এফেক্টও টের পাচ্ছেন যে এত হামলা মামলার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, মানে এমনকি শহীদ রাসেল স্মৃতি পরিষদের কর্মীরাও দেখা যাচ্ছে মাঠে নেমে এসেছেন। এই যে নারী সংগঠনের কর্মী, শ্রমিক সংগঠনের কর্মী, যুব সংগঠনের কর্মী সবাই মাঠে, নারী পুরুষ সকলে মাঠে। এই অবস্থায় পুলিশ বোধহয় এমন একটা এফেক্টও টের পাচ্ছেন বা মনে করছেন যে যাদের ছবি ছাপা হচ্ছে গ্রেফতার হওয়ার পরে, তাদের হয়তোবা এক ধরনের প্রভাব পড়ছে, বীরের প্রভাব পড়ছে, যেই বিরচিত প্রভাবের ফলে অন্য নেতাকর্মীরা আগ্রহী হয়ে পড়ছেন আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে। সে কারণেই সম্ভবত পুলিশ ওই ছবিগুলোকে এখন আবছা করে দেওয়া শুরু করেছে। তো পুলিশ কি বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে, তারা ফাঁস করে দিয়েছে, তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশপাশে 1 লক্ষ বেলুন ওড়ানো, যেসব বেলুনের গায়ে দলের লোগো, শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে। তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি সেটা এই 25 জনকে গ্রেফতার করে ভেস্তে দেওয়াই গেল, সেটাই বা বলা যায় কি করে? সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানেই। সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে। আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে লিখেছে যে নিরাপত্তা সূত্র, গোয়েন্দা সূত্র নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বলছে, সরকারকে বলেছে যে আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে চায় 13 তারিখ, এবং সেজন্য মহাসড়কগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কে কোথায় সমাগম ঘটাবেন সেজন্য বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এবং ভারতে পলাতক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভারতে পলাতক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা মিলে এই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে কাজ করছেন। কাজে সরকার লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর বিষয়টি ভেস্তে দেওয়ার জন্য গ্রেফতার চালাচ্ছে, আর গ্রেফতার করার পরে জানতে পারছে এই নেতাকর্মীরা বেলুন ওড়াবেন বলে ভাবছিলেন, এবং তখন পুলিশকে সেটাকে বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা গ্রেফতারের মাধ্যমে, সেটা বলে সংবাদ মাধ্যমে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে প্রচার করতে হচ্ছে। কিন্তু এসবে আতঙ্ক কাটছে না। আর এই আতঙ্কটাই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সরকারের ভেতরে এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে এই আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে। দেখেন, যেই চিঠিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যেই সভা থেকে চিঠিটা পাঠিয়ে সেনা সদর দপ্তরের চিঠির জবাবে 50% সেনা সদস্য সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সেই সভায় ওই চিঠিতে লেখা হয়েছিল, আমার দেশে লিখছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে লেখা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই অবস্থায় সেনাবাহিনী 50% সদস্য সরিয়ে নিতে পারে। তাদের যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাবে সে কথা বলা হয়েছিল। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, পুলিশ বাহিনী বিশেষভাবে প্রশ্ন করছে যে তাদেরকে এক রকমের অনিরাপত্তার মধ্যে ঠেলে দিয়ে এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়ে, যখন জানা কথা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে, আওয়ামী লীগ মাঠে তার উপস্থিতি জোরদার করবে, কারণ আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ ঠিক হবে এবং রায় ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো সময়। সে সময় কোন হিসাবে, কোন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সেনা সদস্যদেরকে 50% সরিয়ে নিয়ে পুলিশ বাহিনীর উপর এমন একটা ঘটনা সামাল দেওয়ার পুরো চাপটা প্রয়োগের সিদ্ধান্ত নিল এবং পুলিশ বাহিনীকে অনিরাপদ করে দিল? এই প্রশ্নগুলো করছে পুলিশ বাহিনী। আর এর মধ্যে তো এমন খবর বেরিয়ে এসেছেই যে সরকার পরিকল্পনা করছে এই অবস্থায় যে পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীও নেমে পড়তে পারেন মাঠে। এমন দলিল ভারতীয় সংবাদ মাধ্যম anynews.in দাবি করছে তাদের কাছে পৌঁছেছে পুলিশের বিস্তারিত পরিকল্পনার সেই দলিলও। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন যে এমন পরিস্থিতিতে, রাজনৈতিকভাবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না, এবং এই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এমন একটা হামলা পাল্টা হামলার আশঙ্কার মধ্যে তারা রাজপথে থাকতে চায় না, এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেনাবাহিনী হয়তো আর কখনোই 100% যতজন মাঠে ছিল, মানে 30,000 সৈন্য মাঠে ছিলেন প্রত্যেক শিফটে, সেই 30,000 সৈন্য সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আর কখনোই নিয়োজিত হতে বাইরে বেরিয়ে আসবেন না। আর পুলিশ বাহিনী বলছে যে এমন পরিস্থিতিতে তাদের কি অত্যন্ত সক্রিয় হওয়া ঠিক হবে? আর আওয়ামী লীগের ভেতর থেকেও পুলিশ বাহিনীকে এসব কথা বলে নাকি উদ্বুদ্ধ করা হচ্ছে যে পুলিশের উপর যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে ধরনের হত্যার ঘটনা ঘটেছে, সেসব হত্যার কোনো বিচার তো এই বর্তমান সরকার করেই নাই। পুলিশ হত্যার জন্য দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে
2024-এর জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশগ্রহণকারীদের। এই অবস্থায় আওয়ামী লীগের ভেতর থেকে পুলিশের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই পুলিশ বাহিনী যে সরকারের জন্য সক্রিয় হয়ে আওয়ামী লীগ দমনে সর্বশক্তি নিয়োগ করার জন্য নামছে পথে, সেটা পুলিশের ভবিষ্যতের জন্যও মঙ্গলজনক হচ্ছে কিনা। এবং পুলিশ দেখছে তাদেরকে 2024-এর আগস্টের পর থেকে নানা সমালোচনা সত্ত্বেও মূলত প্রোটেকশন দিয়ে এসেছিল, সুরক্ষা দিয়ে এসেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে যে হাত ওঠেনি তার একটা বড় কারণ যে ছিল সেনাবাহিনীর উপস্থিতি। সেই উপস্থিতিটিও কমিয়ে নেওয়ার মাধ্যমে সরকার তাদেরকে এক রকমের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে কিনা পুলিশ এখন সেই প্রশ্নও করছে। সরকারের বিভিন্ন স্তরে আতঙ্ক এই পারস্পরিক অবিশ্বাসের কারণে আরো বেড়েছে। সরকার আতঙ্কিত, পুলিশ আতঙ্কিত। আর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনগণ যাতে প্যানিক না হয় সে বিষয়টি দেখে রাখতে। জনগণ আওয়ামী লীগের বেলুন ওড়ানো কর্মসূচি নিয়ে প্যানিক কিনা, আতঙ্কিত কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও সরকার যে ব্যাপক আতঙ্কিত তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। দর্শক, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদিন আগে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে তীব্র এবং তীর্যক মন্তব্য করেছিলেন। এক অর্থে বলা যায় যে একটা হুঙ্কার, একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রফেসর ইউনূসকে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শও দিয়েছিলেন এবং সেই পরামর্শটা কোনো স্বাভাবিক পরামর্শ নয়, এক ধরনের হুমকি কিংবা এক ধরনের যুদ্ধের হুমকিও তার কথার মধ্যে ছিল। সেরকম ব্যাপার প্রচন্ড উত্তেজনা তৈরি করেছিল, যদিও আমরা হয়তো টের পাইনি। কিন্তু ভারতীয় গণমাধ্যম এটাকে এত বেশি প্রচার করেছে, ভারতীয় গণমাধ্যমের সেই প্রচারণাগুলো নিয়ে আমরাও আলোচনা করিনি কারণ হচ্ছে ভারতীয় গণমাধ্যমে অনেক কিছুই রং লাগিয়ে প্রচারণা করা হয়। কিন্তু এবার যখন ঢাকা থেকে অর্থাৎ বাংলাদেশ সরকার সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তখন এই ব্যাপারটা মনে হয় আলোচনা করা যেতেই পারে যে কি বলেছিলেন রাজনাথ সিং এবং ঢাকা কোন ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। রাজনাথ সিং যে কথা বলেছিলেন সেই কথাগুলোর ভিত্তি আছে নাকি অযথাই তিনি একটা গোলযোগ তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে। যে সময়টাতে আমরা দেখছি ভারত চিকেন নেক এলাকায় 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে, নানা ধরনের অপপ্রচার চলছে যে ভারত বাংলাদেশ সীমানার 62 কিলোমিটার এলাকা জুড়ে নজরদারি শুরু করেছে। কেউ একটু গুজব রটানোর কথা মতো করে এরকমটাও বলার চেষ্টা করেছেন, যেটা বিজিবি থেকে সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যে বাংলাদেশের 62 কিলোমিটার উত্তরাঞ্চলে 62 কিলোমিটার ভারত দখল করে নিয়েছে, এরকম গুজবও কেউ ছড়াচ্ছেন, যেটা একেবারেই মিথ্যা কথা। মূল সত্য কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে তাদের প্রচুর সেনা মোতায়েন করেছে এবং তাদের নজরদারি, তাদের টেক কেয়ার এই ব্যাপারগুলো বাড়িয়েছে। কোন প্রেক্ষাপটে তারা এটা করলো, সেই প্রেক্ষাপটের সঙ্গে কি রাজনাথ সিং এর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার এই কথার সম্পর্ক ছিল, একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মানে কিন্তু যে সে ফেলনা নয়, সমস্ত বাহিনীর নিয়ন্ত্রণ তার হাতে। অর্থাৎ ভারতের সব বাহিনীকে নিয়ন্ত্রণ করার কাজটা প্রতিরক্ষা মন্ত্রী যেমন করেন, আবার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুইজনই তো মূলত এই কলকাঠি নাড়ান। সামরিক বাহিনীকে কেন্দ্র করে, গোয়েন্দা সংস্থাকে কেন্দ্র করে সমস্ত কলকাঠিগুলো এই দুইজন নারায়ণ। সুতরাং রাজনাথ সিং এর যে কোনো কথাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেয়া নেহায়ত বোকামি হবে। রাজনাথ সিং এর সেই কথাই একটু প্রতিবাদটা দেখে নিন। মানবজমিন শিরোনামে বলছে, সব পত্রিকায় নিউজ করেছে অলরেডি, গত রাতে এই নিউজটা এসেছে। সেখানে বলা হচ্ছে রাজনাথ সিং এর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী। ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে তার মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। কি প্রতিবাদ জানানো হয়েছে? বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন যে আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক। অর্থাৎ এটা শিষ্টাচার বহির্ভূত, এটা কূটনৈতিক সম্পর্কের প্রতি অসম্মানজনক, এরকমটা ঢাকা থেকে বলা হয়েছে। যখন ঢাকা থেকে এটা বলা হচ্ছে, তখন দুদিন আগে রাজনাথ সিং কি বলেছিলেন? ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে চায় না, বাংলাদেশের গণমাধ্যম তাকে নিয়ে কি বলেছে। বাংলাদেশের গণমাধ্যম, অন্যতম নির্ভরযোগ্য গণমাধ্যম প্রথম আলো রাজনাথ সিংকে নিয়ে কি শিরোনাম করেছিল তার বক্তব্যের একটু দেখে নিন। প্রথম আলো শিরোনামটা, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না ভারত, এটাই শিরোনাম করেছিল প্রথম আলো। কিন্তু সেখানে বর্ণনাতে বেশ ভয়াবহ ব্যাপার ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন চায় না জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের এই নেটওয়ার্ক 18, অর্থাৎ পুরো অনেকগুলো চ্যানেল তাদের নেটওয়ার্ক 18, তাদের একটি গণমাধ্যমে এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন। রাজনাথ সিং কি বলেছিলেন অ্যাকচুয়ালি, চলুন শুনি। তিনি বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না এবং অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম।
এটার সঙ্গে একটা যুদ্ধের দামামার সম্পর্ক রয়েছে, যে ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই বাক্য দিয়ে কি বোঝেন, যে বোঝা গেল যে রাজনাথ সিং একটা মানে একেবারে প্রত্যক্ষভাবে একটা হুমকি দিয়ে দিলেন যে আপনারা যতই কথা বলেন, আপনাদের সমস্ত বিষয় মোকাবেলা করার মতো সামর্থ্য ভারতের রয়েছে, যদিও আমরা সুসম্পর্ক চাই, আমরা কোনো যুদ্ধ চাই না, কোনো মানে শব্দগুলো ব্যবহার করেননি, কিন্তু তার কথাতে এটাই বোঝা যায়। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, এবং প্রফেসর ইউনুসের ভারত সম্পর্কে বিভিন্ন কথা ভারতের দৃষ্টিগোচর হয়েছে। রাজনাথ সিং এতদিন কোনো কথা বলেননি, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি প্রফেসর ইউনুসের বিভিন্ন কথাকে ইঙ্গিত করেছেন। প্রফেসর ইউনুস চিকেন নেক, 7 সিস্টার্স নিয়ে যে কথাগুলো বলেছেন, এবং ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে প্রফেসর ইউনুস এবং সরকারের পক্ষ থেকে অনেকেই তো অনেক ধরনের কথা বলছেন, সেগুলোকেই এক ধরনের উল্লেখ করে রাজনাথ সিং বলছেন যে প্রফেসর ইউনুসের কথা বলার সময় সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু এক ধরনের থ্রেট। সেই কারণে ঢাকা থেকে বলা হয়েছে যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত তার কথা। ভারতের মানে প্রতিরক্ষা মন্ত্রী যখন আমাদেরকে সরাসরি থ্রেট দেন যে আপনার কথা বলার সময় সাবধান হয়ে কথা বলবেন, সাবধানতা অবলম্বন করবেন, এবং মানে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ভারত প্রস্তুত রয়েছে, তখন এটাকে স্রেফ একেবারে বাংলা ভাষায় মানে জলের মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার বলা যায় যে এটা একটা থ্রেট। সেটাকেই প্রতিবাদ করলো ঢাকা। কিন্তু এটা কি আমাদের আদৌ বলার উপায় রয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা আমাদের সরকারের মধ্যে কেউ অতি উৎসাহী হয়ে ভারত সম্পর্কে কখনো কখনো অতিমাত্রার নেগেটিভ কথা বলেননি? দর্শক, প্রশ্নটা আপনার কাছে। ইউনুস দিল্লি মুখোমুখি, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আমি বললাম ইউনুস দিল্লি মুখোমুখি, বলতে তো পারতাম ঢাকা দিল্লি মুখোমুখি, কিন্তু না। কে ঢাকা? কার ঢাকা? ঢাকা বাংলাদেশের রাজধানী। বাংলাদেশ ভারত কখনোই মুখোমুখি ছিল না, কিংবা ঢাকা দিল্লি কখনোই মুখোমুখি নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমি বারবার বলেছি, এখনো বলছি, ভারত বাংলাদেশ একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঢাকা দিল্লি একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করে। ইউনুস ঢাকার কিছু নয়, ঢাকার কেউ নয়, অবৈধ দখলদার, যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে, সেই কর্মকাণ্ডগুলো বেশি করে করছে বা করে। ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখল প্রাককালেই যদি বলেন, শপথ নেবার প্রাককালেই যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ, একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী, সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে, এগুলো কথা অনেকবার বলেছি, আবারও বলছি, স্মরণ করিয়ে দিতে হবে বারবার, যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুঙ্কার দিলেন, প্যারিস থেকে, যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, কলকাতা, কেউ রক্ষা পাবে না। ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময়? ইউনুস শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য, ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করবার জন্য, নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী, ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন। এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী তির্যক মন্তব্য, যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ টেনেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আবার নেপালের প্রতিনিধি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের প্রতিনিধির সাথে 7 সিস্টার্স প্রসঙ্গ টেনেছিলেন তিনি। অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের, তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, ব্যাপক সমালোচনা হয়েছিল। এই যখন অবস্থা, তখন তথাকথিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। শুক্রবার নেটওয়ার্ক 18 গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। আর এই সাক্ষাৎকার প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। এই মুখপাত্র আরো বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকারে এই কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না, একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায়। আপনি একের পর এক তির্যক মন্তব্য করে যাবেন, আপনার তির্যক মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত, আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন,
এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না। এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন ইউনূসের জন্য। এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনূসের বাড়াবাড়িপূর্ণ কথাবার্তা, বিশেষ করে ভারতকে নিয়ে, কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই। আজকে 15 মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি। অর্থনৈতিক, পর্যটন, চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য, নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাদের ভিসা 15 মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ। ভারতের শুধুমাত্র 2টো ভিসা চালু আছে, চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা। এটিও সীমিত, যথেষ্ট যাচাই বাছাই করে দেয়া হয়। বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত 15 মাস যাবত। আমরা তো এমনটা চাই না। আজকে ইউনূস দিল্লি মুখোমুখি, বাংলাদেশ ভারত কিন্তু মুখোমুখি নয়। এর শেষ কোথায়? এর শেষ নিশ্চয়ই হতে হবে, ইউনূসের অবসান হতে হবে। ইউনূসের অবসান হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব। এছাড়া কোনোভাবেই এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয়। ইউনূসের বিদায় হতে হবে। ইউনূসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে, সময়ের ব্যাপার। আমরা বলছি, বারবার বলছি, কিন্তু আর কত ভাই? একটা সহ্যের তো সীমা আছে। সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনূস। কাজে ইউনূসের বিদায় হতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা স্টেবল পরিবেশ আসতে হবে, সেটি একান্ত কাম্য, নইলে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।